আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো অন্তর্ভুক্ত বাংলাদেশ সহ, এগুলো তো বাংলাদেশ এখন থার্ড ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাচ্ছে এই আক্ষরিক অর্থে। তারপরে আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ডের মধ্যে এখনও ধরা যায়। ডাক্তার জাহিদ সম্ভবত বলেছিলেন কথাটা, যে ফেসিবাদের সহজ সংজ্ঞা হলো এটা, যে আমাকে পছন্দ হচ্ছে না, তাহলে আমার ছেলেকে আপনাকে ভোট দিতে হবে। আমার ছেলেকে এবছর পছন্দ হচ্ছে না, এটা মেয়ে, সামনেটা আমার মেয়েকে ভোট দিতে হবে। এটাই হলো মূলত ফেসিবাদ। আর ওয়ার্ল্ড ওয়াইড যেটা ফেসিবাদ, পরাশক্তি, বিশ্বের 1 নম্বর পরাশক্তি, সারা পৃথিবীতে ফেসিবাদের তাঁবু, একাধিক তাঁবু তৈরি করে রাখে। আপনি হয় একে ভোট দিবেন, এই মার্কায় ভোট দিবেন, 5 বছর আপনার ভালো লাগতেছে না এরপরে, তাহলে আপনি এই তাঁবুতে ভোট দিবেন, এই মার্কায় ভোট দিবেন। আমি কি বুঝতে পারছি কি না ইন্ডিয়ার কথাটা বললাম? এরকম একাধিক তাঁবু ফেসিবাদের রেডি রাখে আমাদের এইভাবে মুসলিম দেশগুলো ছোট যেগুলো আসি এই দেশগুলোর মধ্যে, ঠিক আছে? তো বিগত 15 বছরে একটা তাঁবু আমাদের দেশে ইনঅ্যাক্টিভ ছিল, বিএনপি কার্যকর তো আসলে ইনঅ্যাক্টিভ ছিল। আর আওয়ামী লীগের সরকার এই ফেসিবাদের যে তাঁবুটা, এটা আমেরিকার খুব একটা পছন্দসই ছিল না। এটা এত বেশি ভারত থেকে হেলে পড়েছিল, যেটা আমেরিকার স্বার্থে এটার কাজে লাগে নাই। বাট এই কাজে লাগে না বলে তারা হাল ছেড়ে দেয় নাই। আমি আমার বিগত একটা প্রোগ্রামে আমি এটা বলেছিলাম, কিন্তু তারা হাল ছাড়ে নাই। তারা নানা নাটকীয়তার মধ্যে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিল, যাতে করে এই রাজনৈতিক এই অঙ্গনটা ফাঁকা না হয়ে থাকে। ফাঁকা হলে তো এখানে রাশিয়া কিংবা চীন ভালো মতো ইনভলভ হবে, বাংলাদেশের দায়িত্ব নিয়ে একটা সমস্যার সমাধান করবে, তাদের পক্ষে নিয়ে যাবে দেশের রাজনৈতিক অবস্থান, এটা যেন তৈরি করতে না পারে। তাহলে তারা এখানে একটা খেল খেলেছিল এখানে। হ্যাঁ, বুঝাইতে চাইছি, এটা আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের পুনরুদ্ধারে, কিন্তু সেটা আসলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো তাদের আসলে ভূমিকা ছিল না। এটা ছিল তাদের একটা ব্লেম গেম ছিল। তার প্রমাণ এটা এখন কিন্তু পাওয়া যাচ্ছে। এই তাদের ব্লেম গেম খেলার কারণে বড় রাজনৈতিক শক্তি এখানে প্রতিপক্ষ হয়ে মাঠে সঠিক অবস্থান করতে না পারার কারণে দেশের মানুষের মধ্যে একটা হতাশা চলে এসেছে। ছাত্রদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ আসলো এখন। বাট এইখানে যে শক্তিটা এখন দাঁড়াচ্ছে, বা ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট ছিল, এটা কিন্তু বড় শক্তির কোনো চাহিদা পূরণ করতে পারতেছে না। তারা যা চায় তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত না। তারা যেটা চায় তারা বাংলাদেশ অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারা যা চায় সেটা আওয়ামী লীগ সরকারও দিতে পারে নাই, কারণ দিতে গেলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এই জন্য এখন ডক্টর ইউনূস সরকারের কাছে তারা এটা আশা করেছিল, অ্যান্টি চীন একটা বিরাট স্বার্থ তারা এখানে চেয়েছিল। এখন পর্যন্ত তারা সেটা পায় নাই। এখন পর্যন্ত তারা না পাওয়ার কারণে আগামী নির্বাচনটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে যাতে আওয়ামী লীগ সরকারের উপস্থিতি মোটামুটি রাখা যায়, যাতে একটা ঠোকাঠুকির এখানে পরিবেশ সৃষ্টি হয়। এককভাবে ইসলামী শক্তি এখানে ক্ষমতা নিয়ে গেলে এটা তাদের যে একবার হালে পানি পাবে না, তারা এটা ক্লিয়ার। এটা হলো সোজাসাপটা আমি আমার ক্ষুদ্র অঙ্গন থেকে কথাটা বললাম আর কি। জি, তার প্রাথমিক পদক্ষেপ এটা ছিল উত্তরপাড়াতে হাত দেওয়া যাবে না, কিন্তু তাজুল ইসলাম প্রসিকিউটর দৃঢ়তার সাথে সামনে দাঁড়িয়ে যে কাজটা করে ফেলছে। অলরেডি 4-5টা মামলা হয়ে গেছে। এটা হলো কার্যকরী করার এখন পালা। কিন্তু কার্যকরী করতে কি দেবে নাকি ভিন্ন পথে হাঁটবে, বিশাল একটা প্রশ্ন। মধ্যরাতে সাদেক কায়েম এবং ফরহাদ একটা বিবৃতি দিয়েছে, হয়তো আপনাদের সবার দৃষ্টিতে এসেছে, যে অন্যায়কে মেনে নেওয়া হবে না। যারা অভিযুক্ত তারা যে বাহিনীর লোক হোক, এই অপরাধ তাদের ব্যক্তির অপরাধ, কোনো প্রতিষ্ঠান এখানে অপরাধী নয়। সুতরাং তাদেরকে যথাযথভাবে আইনের হাওলা করতেই হবে। এটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই। আপনার 71 পরবর্তী যে আমাদের চেতনাটা হাইজেক হয়ে গিয়েছিল,
90 হয়ে গিয়েছিল, বাট 24-এর চেতনা একটু ভিন্ন। এটা যদি কেউ বুঝতে ভুল করে সমস্যা আছে। 24-এ যে চেতনা, যে যুব সমাজ যে জেগেছে, তাদের ভিতরে কিন্তু আপনি খুব ভালো মতো খেয়াল যদি করেন, তাদের মধ্যে দুটো জিনিস একসাথে কাজ করতেছে, দেশপ্রেম এবং ইসলামিক স্পিরিট। ইসলামিক চেতনা এবং দেশপ্রেম দুটো জিনিস 24-এর চেতনার সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত। ইসলামিক চেতনাটা আসার কারণ সারা পৃথিবীতে কিভাবে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, পাশের দেশ থেকে শুরু করে ইসলামী শক্তির এই যে পক্ষে যে ছাত্র জনতার শক্তি, ইসলামী শক্তি কাছাকাছি চলে আসার একমাত্র কারণ এটা, যে অস্তিত্বের লড়াই আমাদেরকে করে বাঁচতে হবে, কারণ আমি মুসলমান, আমাকে কেউ ছাড় দিবে না। হালকাভাবে দেখার কোনো কারণ নাই। আমাদের রাজনৈতিক বিশ্লেষকের একটা গ্রুপ এটাকে চাপা দিয়ে যাচ্ছেন, যেটাকে বলা হয় তেনা পেছানোর মতো কথাবার্তা, যেন তেন ভাবে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলতেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার শিক্ষক মুফতি কাজী ইব্রাহিম, অনেকে তার কথা গুরুত্ব দেন না, তিনি স্পষ্ট করে একটা কথা বলেছিলেন, নির্বাচন হবে কিনা আমি জানি না, তবে সামনে একটা যুদ্ধ হবে। কেউ টোকা যদি আরেকবার দিতে চেষ্টা করে এই চেতনার উপরে, কেউ যদি এই চেতনাকে পাশ কাটায় কিছু করতে চেষ্টা করে, একটা হুঁসেলের সাথে ছাত্র জনতা, এই দেশের বঞ্চিত জনতা আবার কিন্তু রাস্তায় নেমে চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সুতরাং প্রত্যেকে আমরা দেশের পক্ষে চাই, ইসলামের পক্ষে চাই। আশা করি ইসলামের পক্ষে, দেশের পক্ষে আপনারা থাকবেন। আপনাদের সুনাম আছে, তাহাজ্জুদ গুজার, ভালো মানুষ, ভালো কথা বলেন। সুতরাং ভালো কথা, ভালো মানুষ, ভালো চেতনা, দেশপ্রেম সব মিলাইয়া ছাত্র জনতার সাথে সবাই মিলে একসাথে দেশটাকে গড়ার প্ল্যানে থাকেন। কোনো ব্যক্তির অপরাধ কোনো একটা বাহিনীর ঘাড়ে দোষ চাপানো যাবে না, কোনো মতেই না। ব্যক্তির অন্যায়ের প্রতিশোধ নয়, অন্যায়ের বিচার হবে। অন্যদিকে যে কথা বললেই নয়, ইসলামী শক্তির মধ্যে ইদানিং কাদা ছোড়াছুড়ি দেখা যাচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা আলেমদের বিভেদ নয়, আলেমদের মধ্যে বাতাস ঢুকে দেওয়া হয়েছে। ক্ষুদ্র বিষয় নিয়ে আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা বিভেদের বিষয় নাই। আর আলেমরাও ইদানিং, আমি অত্যন্ত ছোট মানুষ তারপরে বলছি, আল্লাহর ভয় রেখে দিনের দাওয়াতের নিয়ত করে কথা বললে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়ার দরকার নাই। তো ইদানিং যে শব্দটা সামনে চলে আসছে, সাংবাদিক দিয়ে বোঝানোর দরকার কি? হয়তো সাংবাদিক আপনি অর্থ করতে পারবেন, রাসূল বা নবীর অর্থ আপনি সাংবাদিক অর্থ করলে করতে পারেন। শাব্দিক অর্থ, একটা শব্দের 3টা অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো ব্যবহারিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। একজন আলেম শব্দের পারিভাষিক অর্থ ব্যবহার করবেন, শাব্দিক অর্থ ব্যবহার করবেন না, ব্যবহার অর্থ ব্যবহার করতে পারেন না। ব্যবহারিক অর্থে আপনি সাংবাদিক ব্যবহার করলে তো জার্নালিজম হয়ে যায়। কি দরকার ছিল ভাই আমার এগুলো করার? অনেক বড় বড় আলেম, আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী আছে, কেন তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ করে দিচ্ছেন আপনারা? এই কঠিন মুহূর্তে আলেমদেরকে এক থাকার কোনো বিকল্প নাই। টুপি দেখে কিন্তু হামলা হবে না, পাঞ্জাবি দেখে কিন্তু হামলা হবে না, দাড়ি বড় কিংবা ছোট দেখে কিন্তু হামলা হবে না। আলেম এক কথায় মুসলমান হিসাবে, প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হবে। সেটা বেশি দূর নয়, খুব কাছে, ভিতর থেকে বাহির থেকে সব দিক থেকে কিন্তু ইন্ধন দেওয়া হচ্ছে। আবার বলছি, আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম উম্মাহ, তোমরা একটা দেহের মতো, দেহের যে কোনো একটা অঙ্গে যদি সুই ফোটানো হয়, একটা পিঁপড়ায় কামড় দেয়, উফ করে পুরো শরীর যেভাবে অনুভব করে, দুঃখটা কষ্টটা, পুরো মুসলিম জাতি আলেমরা সে নেতৃত্বে থাকবে থেকে পুরো বডিটাকে, বাংলাদেশটাকে, এখানে আমরা প্রত্যেক আলেম মিলে গড়ালাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা তাইয়্যিবা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জান্নাতে যাবে। তাওহীদে কোনো সমস্যা আছে? নাই তো।
এক আল্লাহতে বিশ্বাসের সমস্যা আছে? নাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ও অদ্বিতীয় সর্বশেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এতে কোনো দ্বিধা আছে? নাই তো। শেষ নবী তিনি, বিশ্ব নবী, দ্বিধা আছে? নাই তো। ফরজ ইবাদতে দ্বিধা আছে? নাই তো। ওয়াজিব পালন করি, কোনো দ্বিধা আছে আমাদের মধ্যে? নাই তো। হোয়াটস হ্যাপেন? কারণটা কি? কেন আপনি বিচ্ছিন্ন হচ্ছেন? কেন আপনার ভিতরে আলগা বাতাস ঢুকাচ্ছেন? কেন আপনি আলগা বাতাসকে প্রশ্রয় দিচ্ছেন? হেফাজতে ইসলামের শাপলা চত্বরের প্রোগ্রামে বিশাল একটা বড় দলের কতজন লোক শহীদ হয়েছে কি আপনি জানেন? আপনার কাছে খবর নাই তো। কেন তারা সেখানে শহীদ হইতে গিয়েছিল? খবর নিয়ে দেখছেন কতজন শহীদ হয়েছিল? আপনাদেরকে প্রোটেকশন দিতে যাইয়া, জুলাই বিপ্লবের সময় আগে পিছিয়ে দাঁড়াইয়া কতগুলা ছেলে জীবন দিচ্ছে, খবর আছে? নাই তো। সুতরাং বিভেদ বিচ্ছেদের কোনো কথা বলবেন না। আলেম, আমি কথা বলতেছি, আমার কথার ভিতরে 10টা কথা বলতে গেলে আমার 2টা কথা আমার মুখ থেকে স্লিপ অফ টাং বের হতে পারে ভুল, ওটাকে আমরা ওই ক্ষমাসুর দৃষ্টিতে দেখতে হবে। সুতরাং আলেমের দোষ টোকায়েন না। আপনি যদি কোনো আলেমকে যদি ভালোবেসে থাকেন, ব্যক্তিগতভাবে তাকে আপনি নোট দেন, বলে দেন ওমা তৌফিক ইল্লাহ।